করতে পারেন খুব স্বাভাবিকভাবেই। সেই কারণে আমি মনে করি যে বিভেদ যতটুকু দেখা যাচ্ছে, আমি প্রায় একটা কথা বলি যে আমরা চাওয়াতেই আমাদের ভুল ছিল, আমরা অনেক বেশি চেয়েছি। আমরা বরং যদি এরকম করি যে আরব স্প্রিংয়ের যেটা হলো, আরব স্প্রিংয়ের ক্ষেত্রে যে কয়টা দেশে হয়েছে সেগুলোর প্রেক্ষাপট যদি আমরা বিবেচনায় নিই, আমরা এখনও খারাপ জায়গায় আছি বলে আমি মনে করি না, সত্যিই মনে করি না। আমরা এখন পর্যন্ত যেখানে আছি, ধরুন অনেকের যে প্রশ্নটা সাম্প্রতিককালে সামনে আসলো, এখানে আদিব আছেন, তার দল এই প্রোগ্রামে যাননি, মানে সিগনেচার তো করেননি, জানোনি। ফলে অ্যাপারেন্টলি মনে হয় বিশেষ করে যে দলটা সংস্কারকেই তার খুব বড় একটা রাজনৈতিক এজেন্ডা বা ইস্যুতে পরিণত করেছিলেন, তারা এটার জন্য ফাইট করেছেন, তারা আলোচনা এনগেজিং আলোচনা করেছেন, তারাই জাননি তাই মনে হচ্ছে। তারা সাইন করবেন বলে আমি আশা করি। আর যদি নাও করে থাকেন, আমাদের মোটা দাগে আমরা যে পথে এগোচ্ছি আমার মনে হয় না খুব খারাপ দিকে যাচ্ছে। এবং সংস্কারের ক্ষেত্রে আমরা যতটুকু আশা করি, ধরুন ইভেন তাত্ত্বিকভাবে বলছি যে আমাদের কোনো লিগাল গ্যারান্টিও যদি না হয়, এবং আমরা পপুলার পারসেপশন মোটামুটি যেটা আছে যে বিএনপি যদি সরকার গঠন করে, আমি সত্যিকার অর্থেই মনে করি যতগুলো ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তার বাইরে যা যা তাদের করার কথা তারা স্বীকার করেছেন আলোচনায়, জনগণের সামনে, কমিশনের সামনে। এবং শুধু কমিশন, এগুলো লাইভ হয়েছে, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, যথেষ্ট পরিমাণ লেখালেখি হয়েছে, টকশো হয়েছে, এগুলো হয়ে যাবে। সেজন্য আমি আসলে খুব হতাশ নই। অ্যাটলিস্ট একটা জিনিস হতে হবে, আমরা একটা নির্বাচন ঠিকঠাক মতো জানা করি, এবং নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে যাতে অ্যাগ্রি করি। ইজিপ্টে কী হয়েছে, একটা নির্বাচন হয়েছিল, ওটা থেকে ফেয়ার ইলেকশন ছিল, কিন্তু নির্বাচনের পরে আবার কেওস শুরু হলো এবং শেষে একটা মিলিটারি ডিক্টেটর কপালে জুটেছিল। সো আমরা যেন ওই জিনিসগুলো যদি ঠিক রাখতে পারি, আমি মনে করি আমরা খুব খারাপ জায়গায় নেই। জি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনিও কি মনে করেন কিনা যে খুব বেশি খারাপ জায়গায় নাই, চাওয়াতেই ভুল ছিল, অনেক বেশি চেয়েছি আমরা, এবং ৭১ আর ২৪-এর ঐক্যের ভাঙন ধরাতে এক ধরনের ষড়যন্ত্র চলছে, বিএনপি মহাসচিব বলেছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ৭১ আর ২৪-এর ভিতরে কোনো ভাঙন ধরার চেষ্টা কেউ করছে না। ছাত্ররা যারা গণঅভ্যুত্থান করেছে, অথবা আমরাও যারা ৭১ নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি, ইভেন কোনো কোনো সময় এমন হয়েছে জাহিদ ভাই আমাকে পরামর্শ দিয়েছে যে আপনি এটা না বললেও পারতেন কি না, আর কি খুবই ব্রাদারলি অ্যাডভাইস আর কি। আমরা বোধ করছি যে ৭১-এর একটা বাংলাদেশপন্থী ন্যারেটিভ তৈরি হওয়া দরকার। ৭১-এর একটা অখণ্ড পাকিস্তানের ন্যারেটিভ আছে, ৭১-এর একটা দিল্লির ন্যারেটিভ আছে। এই দুইটা ন্যারেটিভের বাইরে একটা সিম্পল বাংলাদেশপন্থী ন্যারেটিভ দরকার। এবং ৭১ সম্পর্কে আমাদের যতগুলো ফ্যাক্টস আছে, ফিকশন আছে, মিথ আছে, লেজেন্ড আছে, এর সবগুলোকে অ্যাড্রেস করে একটা কনসেনসাসের জায়গায় আসা দরকার যে আসলে এটা কী ছিল, কিসের লড়াই ছিল। এবং ৭১-এর আগের পরের প্রত্যেকটা পরম্পরা যেন এখানে কানেক্টেড থাকে। একটা জাতি সাডেনলি ৯ মাসে জাতি হয়ে ওঠে না। এটা মিস্টার বিন না যে হুট করে আসমান থেকে পড়লো, একটা নো ম্যানস ল্যান্ডে গেল আর যত উদ্ভট কর্মকাণ্ড করলো। জাতি এভাবে আসমান থেকে পড়ে না। অতএব ৯ মাসে আমরা জাতি হই নেই। আমাদের জাতি হবার শত শত বছরের, হাজার বছরের লড়াই আছে, ইতিহাস আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা ৭১ নিয়ে ভিন্ন মত পোষণ করেন তাদের ওই জায়গাটাতে আমি গুড ইন্টেনশন দেখি বেশি, কিন্তু সেগুলো সবসময় দিল্লির চোখ দিয়ে দেখা হয় বলে সেগুলোর ভিতরে মনে হয় যে আমরা মনে হয় একটু পাকিস্তানপন্থী হয়ে যাইতেছি, আমাদের মনে হয় পাকিস্তানের প্রতি একটু দরদ আছে। সমস্যা হচ্ছে পাকিস্তানে থেকেও পালায় না। যাদেরকে গত ৫৩ বছর ধরে পাকিস্তানপন্থী, মৌলবাদী, দালাল, রাজাকার, বিপক্ষের শক্তি এগুলো বলা হয়েছে, এরা কেউ কি পাকিস্তান থেকে পালাই গেছে? তারা বাংলাদেশে হাজারে হাজারে খুনের শিকার হয়েছে, তারা হাজারে হাজারে আয়না ঘরে গেছে। পালাইছে কারা বাংলাদেশ থেকে? বারবার পালায় কারা? পালায় হচ্ছে ওই দিল্লির ন্যারেটিভকে যারা ওন করে, প্রচার করে। এখন প্রশ্ন হচ্ছে যে দিল্লির ন্যারেটিভের বাইরে আমার যে কোনো জিনিসকে দেখবার, বিশ্লেষণ করবার, নতুন করে বিশ্লেষণ করবার, চ্যালেঞ্জ করবার অধিকার, বাস্তবতা থাকবে কিনা? থাকবে। যেভাবে ৩০ লাখের একটা গল্প আছে বাংলাদেশে, ৩০ লাখ লোক নাকি মারা গেছে, ৩০,০০০-এরও তালিকা নাই। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলছে তাদের শহীদের সংখ্যা ৬,৭৫৭, তাদের তালিকাভুক্ত। এটা কত গুণ বাড়তে পারে? এটা ১০ গুণ বাড়লে হয়তো আপনার ৬০,০০০ হইতে পারে। এটা যদি আপনার ৬০০ গুণ বাড়ে, ৬,০০০ গুণ বাড়ে, তারপরেও তো আপনার ৩০ লাখ হইতে পারে না। তো এটা কত? এটা আমরা করছি না কেন? আমরা একটা কমিশন করে এটা সমাধান করছি না কেন? ২ লাখ মা বোন নাকি নির্যাতিত হয়েছে, তো ওইটা কোথায়? বিহারি গণহত্যার গল্প কোথায়? বাংলাদেশে যে হাজার হাজার বিহারিদেরকে খুন করা হয়েছে সেই সময়, তাদের বাড়ি ঘর নেতা, আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যান্ডম লুট করে দখল করে নিয়ে গেছে। গুলশানে, মিরপুরে, মোহাম্মদপুরে, ধানমন্ডিতে অধিকাংশ দখল করা বাড়ি।
কারণ বাঙালির সেই পরিমাণ অর্থ সম্পদ ছিল না সেই সময়। এই যে ব্যবসা বাণিজ্য যেগুলো ছিল পাকিস্তানি বেসড ব্যবসায়ীদের কোম্পানিগুলো যে আওয়ামী লীগ দখল করলো, সেগুলোর একটা আলাপ হইতে হবে না? ভারত যে বাংলাদেশ থেকে যাওয়ার সময় বিলিয়নস অফ ডলারের সম্পত্তি লুট করে নিয়ে গেছে, সেটা আলাপ চলতে হবে না? আমার ৭১-এর লড়াইটা তো পুরোটা মিলে লড়াই। আমার লড়াই আছে, পাকিস্তানপন্থীদের গাদ্দারি আছে, বাড়াবাড়ি আছে, তাদের গণহত্যা আছে, ঠিক তেমনি অন্যান্য পক্ষের বাস্তবতাগুলো তো আছে। জি। তো সেই জায়গাতে ৭১-২৪-কে কেউ মুখোমুখি করছে না। যেটা দরকার, যারা ৭১-এর আগের সব কিছু ভুলিয়ে দিতে চেয়েছে, সেই গল্পটাও অনেকে ইতিহাসের পরম্পরা আকারে নিয়ে আসছে। ৪৭, ১৯২১, ১৯০৬, ১৯৪০, ১৯১১, প্রত্যেকটা গল্প তো আমাদের এই জাতির আজাদির লড়াইতে গুরুত্বপূর্ণ। তাহলে আমার গল্পটা ৭১ থেকে শুরু হয় কেন? আমার গত ১০০ বছর, আমার ২৫০ বছর, ১৭৫৭, ১৭৫৩, ১৭৯৩, ১৭৭৬, এগুলো, এই গল্পগুলো নাই কেন? এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট গল্প তো, কেউ এটাকে মুখোমুখি দাঁড় করাচ্ছে না। অতএব সেই জায়গাতে হিস্ট্রিতেও যারা পড়ান, তারা রিভিশনিস্ট স্কুল বলে একটা স্কুল আছে, যারা ইতিহাসের অনেকগুলো জায়গাকে নতুন করে বোঝার চেষ্টা করেন, নতুন করে পড়েন, নতুন করে ব্যাখ্যা করেন, আগের জায়গাগুলোর সাথে তারা দ্বিমত করেন এবং দ্বিমতের পক্ষে তারা মতামত তুলে ধরেন। এটাই তো একটা মুক্ত সমাজ, একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করে। আগের সব কিছুকে চোখ বন্ধ করে মেনে নেওয়ার মানে তো তাহলে তার গণ অভ্যুত্থান হইতো না। মানা হয় নাই বলেই গণ অভ্যুত্থান হয়েছে। লড়াইটা ওখানেই, একটা সত্যের লড়াই, একটা পক্ষের লড়াই। তো সেই জায়গাতে কেউ কোনোটাকে আন্ডারমাইন করছে না। যেটা দরকার, কম্প্রিহেন্সিভ ওয়েতে সেটা দেখা। ঐক্য অনৈক্য আছে কিনা পরের স্লোটা আমি বলবো। পরে আবার আপনার কাছে আসবো। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, বিএনপি মহাসচিব আজকে এই কথাটি বলেছেন, যারা দিন শেষে দেশের জন্য রাজনীতি করে না তাদেরই পালিয়ে যেতে হয়। এই যে ১ বছরের বেশি সময় আগে পালিয়ে যারা গেল, তারপরে যারা ছিলেন সেদিন, যারা এক কণ্ঠে সুর মিলিয়ে আগামী দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই জায়গায় যে একটা অনৈক্যের সুর, আজকে তো বিএনপি মহাসচিব নিজেই বলেছেন যে এই যে অনৈক্যটা, এই রাজনীতিবিদদের ঐক্য হারিয়ে ফেলাটা এক ধরনের হতাশাজনক। কতটা হতাশাজনক আসলে? ধন্যবাদ আপনাকে। প্রিয় সহলোচক যারা আছেন এবং যারা এই মুহূর্তে বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন, ঐক্য তো হয়েছিল, একটা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানোর জন্য সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী যারা আছেন, ছাত্র জনতা, সব শ্রেণী পেশার মানুষের ঐক্য হয়েছিল কি ফ্যাসিবাদের পতন চাই। তারপর ধরেন ফ্যাসিবাদের পতনের পর উত্তরণ কি দরকার ছিল? জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র, একটা নির্বাচিত সরকার, অথবা জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ, এবং প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটা সরকার হবে, সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট হবে সকল আলোচনার কেন্দ্রবিন্দু, সব সমস্যা সমাধানেরও কেন্দ্রবিন্দু। আবার রাজপথে যদি আসতে হয়, রাজপথে আসারও সুযোগ থাকবে, এবং রাজপথে যে দাবি করা হবে সেই দাবি মানারও একটা প্রক্রিয়া থাকবে সরকারের সংসদে। সেই জন্যই তো আমরা ঐক্য হয়েছিলাম। এখন ঐক্যমত কেন হলো? একটা লক্ষ্য অর্জনের জন্য। যে অনৈক্য আপনি দেখছেন সেটাও কিন্তু অগ্রগতির অংশ, এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। দ্বিমত থাকবে, বহু ভাবনা থাকবে, তাই তো? অনেকগুলি রাজনৈতিক দল আছে, তাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের মতামত আছে এবং তাদের নিজস্ব ভাবনাও রয়েছে, যেটা তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রয়োগ করতে চায়, এবং সেগুলি জনকল্যাণই ধারণ করে আমি মনে করি। কিন্তু পথ হয়তো ভিন্ন, ভাবনাগুলি ভিন্ন। এগুলি নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। কিন্তু ঐক্যমত হতে হবে কোথায়? জাতীয় স্বার্থে। আপনি এটা সনদ করতে চেয়েছেন, আমরা অনেক বিষয়, অধিকাংশ বিষয়ে একমত হয়েছি। দু একটি বিষয় নোট অফ ডিসেন্ট আছে, সেটা একটা রাজনৈতিক দলের অবস্থান অথবা তার এটা অধিকার, সে ব্যাপারে আমাদের মনোযোগী থাকতে হবে এবং এই সব কিছু নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ যাকে ম্যান্ডেট দেবে তার উপর অন্যান্য রাজনৈতিক দলের আস্থা রাখতে হবে, আস্থা রেখে তাকে সুযোগ দিতে হবে। সে যখন সুযোগের ব্যত্যয় ঘটাবে, অর্থাৎ জনরায়ের বা অন্যান্য রাজনৈতিক দল অথবা জাতির বৃহৎ স্বার্থ যখন ক্ষমতাশীল দল ধারণ করবে না, তার ব্যাপারে আমাদের প্রতিবাদ থাকবে, তার ব্যাপারে আমাদের পরামর্শ থাকবে। সেই লাইনচ্যুত হয়ে গেলে 5 বছর পর, এখন তো আগের মতো আর সেই সুযোগ নেই, ধরেন অন্তর্বর্তীকালীন সরকার হবে অথবা তত্ত্বাবধায়ক সরকার হবে, তার অধীনে নির্বাচন করতে হলে জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখন এই প্রক্রিয়ার উপর যদি আপনি আস্থা না রাখেন, বিশেষ করে জনগণ, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের জাতীয় অর্জন এবং জাতীয় লক্ষ্য, সেটি না হলে অনৈক্য বাড়তে থাকে। এই অনৈক্য যাতে না বাড়ে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলির মধ্যে সজাগ থাকা উচিত, সহযোগিতার মনোভাব থাকা উচিত, এবং রাষ্ট্রবান্ধব যে সমস্ত সংস্কার প্রয়োজন এবং তার কার্যকর হওয়ার যে উপায়, সে ব্যাপারেও কিন্তু টেকসই চিন্তা করা উচিত। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা একক দলের চিন্তাটাই শিরোধার্য হওয়া উচিত না। তো সে বিষয়ে যদি আমরা মনোযোগী হই, যতটুকু অনৈক্য আপনি দেখছেন সেটাকে আমার কাছে অনৈক্য মনে হচ্ছে না, আমরা মনে হয় আমরা সঠিক পথে এগোচ্ছি। কিন্তু রাজনীতির মাঠে তো বিএনপি, জামাত, এনসিপি এক ধরনের ত্রিমুখী অবস্থা, তো 3টে দল ত্রিমুখী অবস্থান তো থাকবে এবং তারা এইটা যার যার অবস্থানকে ফোকাস করে জনসমর্থন চাইবে। জনগণ সবাই একবারে কি জনগণ কাকে সমর্থন দিবে? পার্থক্যটা জনগণ কিভাবে বুঝবে?
কে জনকল্যাণ ধারণ করছে, জনসমৃদ্ধি নিশ্চিত করবে, কে জনগণের পাশে থাকছে, জনস্বার্থ দেখে কে রাজনীতি করছে, এটা তো মানুষকে বিবেচনা করার সুযোগ দিতে হবে। সব দলে এক হওয়ার সুযোগ নেই। তবে এটা ঠিক আছে যে পারস্পরিক প্রতি একটা শ্রদ্ধা, তারপর ধরেন জাতীয় স্বার্থগুলি বিবেচনার ক্ষেত্রে একটু ব্যক্তি, দল এবং ক্ষুদ্র স্বার্থের উপরে উঠা, এই প্র্যাকটিসটা তৈরি হবে বলে আমার কাছে মনে হয়, হওয়া উচিত বলে মনে হচ্ছে। আরেকটা কথা বলা উচিত, দ্বিধারার রাজনীতি পৃথিবী গণতন্ত্র যেখানে আছে সেখানে প্রতিষ্ঠিত থাকে। এখন যদি বললেন ফ্যাসিবাদী এবং তার দোষরা ছিল এক ধারা, আর তার বাইরে ছিল আরেকটা ধারা, এই ধারা যখন আবার দ্বিধারা বা ত্রিধারা বা চতুর্থ ধারার তৈরি হচ্ছে, তো সেখানে তো সবাই গুলিমিং হওয়ার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে অপরিহার্য করার জন্য তো তার বিভিন্ন অবস্থান থাকবে। এটা গণতন্ত্রের অংশ। আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে ৭১ এই অর্জনের সাথে বিএনপির প্রতিষ্ঠাতারা ছিল। ৭১ পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির রাজনৈতিক দল হিসেবে আপনার ভূমিকা রেখেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। আবার ৭১ পর যখন এদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার বিরুদ্ধে বিএনপি সবসময় সজাগ থেকেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং ধরেন এই ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বাত্মকভাবে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সফল করার জন্য ছাত্র জনতা অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যে ভূমিকা রাখা দরকার তাই করেছে। অর্থাৎ ৭১ বিএনপি এদেশের মানুষের সাথে ছিল, ২৪ বিএনপি এদেশের মানুষের সাথে ছিল, ৭১ পাকিস্তানি যে আধিপত্য তার বিরুদ্ধে ছিল, ২৪ এবং ৭১ পরবর্তীতে ২৪ পর্যন্ত ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছিল। বিএনপি বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের স্বার্থকে ধারণ করে রাজনীতি করছে। ফতভাই যেটা বলছিলেন যে বাংলাদেশপন্থী হওয়া দরকার, ওই যে দিল্লি ঢাকা না, দিল্লি আর লাহোর না, তো বিএনপি জাতীয়তাবাদী দল হিসেবে সেই অবস্থান ধরে রাজনীতি করেছে। হ্যাঁ, তার সাথে অনেকে দ্বিমত থাকতে পারে, পথ ভিন্ন থাকতে পারে, নতুনরা অন্য দর্শন নিয়ে আসতে পারে, কিন্তু মনে রাখা দরকার এদেশের জন্ম থেকে এই যে ৫৩ বছরে বাংলাদেশ, তার সকল ক্রাইসিসে বিএনপি জনগণের সাথে থেকেছে। এদেশের সমৃদ্ধি সংস্কার যা হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে। জি, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আপনি এই বিষয়ে বলবেন, তবে তার সাথে একটি প্রশ্ন যুক্ত করতে চাই। এনসিপি কিছুদিন আগে যখন আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় বললেন ৩০০ আসনে আপনাদের, তারপর সেখানে ১৫০, আজকে সার্জিস আলম বলছেন সরকারি দল না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই এনসিপি, অর্থাৎ নির্ধারক ভূমিকায় থাকতে চাই এনসিপি। এনসিপি আসলে কি চায়? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে সিনিয়র রাজনীতিবিদ এবং আলোচকরা আছেন, তাদেরকে ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যে এনসিপি এখানকার যে রাজনৈতিক কাঠামো, এখানকার যে শাসনতান্ত্রিক কাঠামো, সেটার একটা মৌলিক পরিবর্তন চায় এবং একই সাথে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেভাবে চলে আসছে এবং এটা যে গত ৫৪ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবিক মর্যাদা এটা যে প্রতিষ্ঠিত করতে পারে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে না, সেটা এখন জাতির সামনে খুব স্পষ্ট। সেই জায়গার থেকে এনসিপি প্রথমত হচ্ছে এখানকার যে সাংবিধানিক কাঠামোর একটা মৌলিক পরিবর্তন, এবং সেটা নিয়ে আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে বাংলাদেশ রাষ্ট্রের এই সংকটের স্থায়ী সমাধানটা হচ্ছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। তারপর সেখানে যেহেতু সকল রাজনৈতিক দলগুলোকে এখানে এক জায়গায় করা যায়নি, সেক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশনের সকলের আলোচনায় যে জুলাই সনদ হয়েছে, সেখানেও আমরা বলেছি যে জুলাই সনদ হইতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে এবং এটাকে একটা আইনি ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফলশ্রুতিতে এনসিপির যে রাজনৈতিক লক্ষ্য সেটি খুবই সুস্পষ্ট। এখন আপনি বলতে পারেন যে আপনি গণপরিষদ বা নতুন সংবিধান লক্ষ্য হলে আপনি কেন এখন এই নির্বাচন নিয়ে আপনাদের কি পজিশন, বা জুলাই সনদে তাহলে আপনার কেন অংশগ্রহণ করছেন? কেন না কেন না অংশগ্রহণ করলেন কারণ আমার তো নতুন সংবিধান, ফলে জুলাই সনদ তার নতুন সংবিধান না। সেখানে আমাদের বিষয়টা হচ্ছে আমরা মনে করছি যে জুলাই সনদ যদি মৌলিক সংস্কারের ভিত্তিতে হয়, এটা আমাদের যে আলটিমেট যে লক্ষ্য নতুন সংবিধান, সেই সংবিধানের একটা ধাপ এগিয়ে থাকা। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশনের এখানে প্রায় ৩৩টি দল সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বিস্তারিত আলোচনা করে, ফলে রাষ্ট্রের মূল কাঠামো নিয়ে একটা ব্যাপক বিস্তৃত আলোচনা হয়েছে এবং পুরো ঐক্যমত্য কমিশনে দেখবেন যে শুধুমাত্র রাষ্ট্র সংবিধানের যে মূলনীতি সেখানেও খুব বেশি বড় ডিবেট কিন্তু হয় না, খুবই কাছাকাছি হয়েছে। তার মানে এটা একটা বড় ধরনের অগ্রগতি, ফলে এইটাতে খুব আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি। সিগনেচারের বিষয়ে যেটি বলতে পারেন যে এনসিপি পুরো প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, বরঞ্চ আমাদের এখানে রাজনীতিতে যে একটা
জনগণকে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যে বিভিন্নভাবে বোঝানো হয় যে আপনার সেই আনুষ্ঠানিকতায় এনসিপি অংশগ্রহণ করেনি। এনসিপি বলতে চাচ্ছে যে আগে এটার বাস্তবায়ন যে পদ্ধতি, এটার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা হবে, সে আদেশটা কে করবেন, কখন করবেন, পুরো প্রক্রিয়াটা হওয়ার জানার পরেই এনসিপি এখানে স্বাক্ষর করতে চাচ্ছে। এখানে যদি একটু অন্যভাবে বলি আর কি, মানে সরকার যেটি করেছে যে বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান এত বেশি জাঁকজমকপূর্ণ করছে যে দেখেছে পরবর্তীতে বিয়ে ভেঙে যাইতে পারে। তো এইটা হচ্ছে যে সরকারের তার একটা সফলতা দেখানো দরকার দেশে আন্তর্জাতিকভাবে, যে আমার বিচারের কাজ হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে, সবাই একসাথে সিগনেচার করছে, আমার দায়িত্ব শেষ, এখন আমি নির্বাচন তাড়াতাড়ি দিয়ে আমি আমার বিদায় নিই। কিন্তু আমাদের কথা হচ্ছে এটা কার্যকরিতা এবং স্থায়িত্ব কী হবে। আপনার ভাষায় যদি বলি, বিয়ে যেন না ভেঙে যায়, এখানে আপনাদেরও তো দায়িত্ব আছে। অবশ্যই বিয়ে যেন ভেঙে না যায় সেটার দায়িত্ব তো আমাদের আছে। সেই জায়গার থেকে তো আমরা যেইটা হইলে বিয়ে না ভাঙে কিংবা যেটা হচ্ছে যে এনসিপি যৌতুক চেয়েছে, ঠিক আছে, এখন সেই জায়গাটাই আমরা আমাদের যে দাবিগুলো সে দাবিগুলো উপস্থাপন করছি। এখন সেটা সরকারের সাথে আমরা বলেছি যে এই 3টা দাবি খুব সুস্পষ্টভাবে না হলে দেখা যাচ্ছে এইটার আসলে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব হবে না। আর দ্বিতীয়ত বলছে যে আইনি ভিত্তির জন্য গণভোট দিবে। তো গণভোটে কোন কোন প্রশ্ন যাবে, কি প্রক্রিয়ায় যাবে, সেই বিষয়গুলো কিন্তু আসলে স্পষ্ট হয় না। এখানে নোট অফ ডিসেন্টের ফয়সালা কি হবে, এটার ভবিষ্যৎ কি, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু এখনও আসলে সুস্পষ্ট না। ফলে আপনি কোনো কিছু সুস্পষ্ট না জেনেই আপনি জাস্ট হচ্ছে দাওয়াতে অংশগ্রহণ করে হচ্ছে সিগনেচার করে আসলেন, কিন্তু পরবর্তীতে এটার আসলে ঐকমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো সুস্পষ্ট করার ব্যাপারে আপনাদেরকে কোনো আশ্বাস? আমরা তো বলেছি তাদেরকে স্পষ্ট করতে, যেহেতু ঐকমত্য কমিশনের মেয়াদ আরও বাড়িয়েছে 31 অক্টোবর পর্যন্ত। আমরা বলেছি যে আমাদের যে সুস্পষ্ট ভাবে বলছে 3টি দাবি, সে দাবির আদায় বা দাবি পূরণের সাপেক্ষে আমরা স্বাক্ষর করব এবং এর মাঝে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ঐকমত্য কমিশন যে প্রক্রিয়া আলোচনা করতে চায় সেখানেও আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। জি, ডাক্তার জাহিদুর রহমান, যে এনসিপির সবশেষ অবস্থান যে ব্যাখ্যা করলেন আরিফুল ইসলাম, আপনি কি এটা এই তাদের অবস্থানকে যৌক্তিক মনে করছেন কিনা, নাকি এই যে কয়েকটি দলে, শুধু তো এনসিপি না, আরও কয়েকটি দল আছে যারা এখনো এই সনদে স্বাক্ষর করেনি, তাদের কারণে পুরো প্রক্রিয়াটি এক ধরনের কি বলবো বিফলে যেতে পারে, ব্যর্থ হয়ে যেতে পারে, এই শঙ্কা থাকে কিনা? আমি আসছি, তার আগে ফুয়াদ ভাইয়ের একটা ইন্টারেস্টিং আলোচনা একটু যোগ করতে চাই, মুক্তিযুদ্ধ নিয়ে যে আলোচনাটা। হিস্ট্রিতে যে বিখ্যাত ডিকনস্ট্রাকশন আছে, আমি একেবারেই একমত যে আমাদের একটা ডিকনস্ট্রাকশন অফ হিস্ট্রি লাগবে। আমাদের সামনে একটা হিস্ট্রি এনে হাজির করা হয়েছে, একটা আওয়ামী হিস্ট্রি, মানে এখন প্রবলেমটা একটা অন্য জায়গায়। মানে এখন কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন মুক্তিযুদ্ধ কথাটা মুখে আনা যাবে না, মুক্তিযুদ্ধ আনা মানে আপনি আওয়ামী লীগ, আপনি ভারত। এখন আমরা আসলে এই কথাটা শেখ হাসিনার সময়ও বলেছি। ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের তার সময়কার যেটা ছিল, ধারা 21-এ কতগুলো জিনিস রীতিমতো যে হলোকাস্ট ডিনায়াল ল এর মতো কতগুলো কথা, এই শহীদের সংখ্যা, মুক্তিযুদ্ধ, মুজিবরে নিয়ে কথা বলা যাবে না, আমরা তখনও কিন্তু এগুলো কন্টেস্ট করেছি, ফাইট করেছি। এখন অবজেক্টিভ হিস্ট্রি লেখার আলাপ করছে, অবজেক্টিভ হিস্ট্রি আসলে হয় না, কিন্তু আমরা অবজেক্টিভ হিস্ট্রি যত কাছাকাছি যাওয়া যায় সেই আলাপগুলো হতে হবে। আমি একটা ছোট উদাহরণ দিই, আওয়ামী লীগ তার বয়ানে কিভাবে আওয়ামী লীগের অন্য মানুষকে খেয়ে ফেলেছে তার উদাহরণ খেয়াল করবেন। প্রতি বছর বাংলাদেশে 10 এপ্রিল জনাব সোহেল তাজ, এই দিনটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা দিন, আমাদের একটা রিপাবলিক ডে। ইনফ্যাক্ট তাজউদ্দিন আহমেদ, আমি সরিয়ে রাখি, তাজউদ্দিন, জিয়াউর রহমান এলো অন্য দল করেছে, আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তাজউদ্দিন আহমেদ মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন, আওয়ামী লীগ থাকার কারণে মারা গেছেন জেলে, তাই তো? এই যে তাজউদ্দিনের একটা রোল আছে, যে সময়টা যুদ্ধ চলছে বাংলাদেশে, সেই রোলেরও নানান রকম, আবার একটু বলি, সেটারও কিন্তু বিভিন্ন ভার্সনস আছে, এটাও মানতে হবে আমাদের। তাজউদ্দিনের পরিবার যে ভার্সন আমার সামনে আনে সেটাই নিতে হবে না, ওনার ভার্সন উনি দিক, অন্যরা অন্যের ভার্সন দিক, কিন্তু উনি তো একটা গুরুত্বপূর্ণ চরিত্র, ভূমিকা তো আছে, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চরিত্র, সেই চরিত্র দেখবেন আওয়ামী লীগে হাওয়া করে দিচ্ছে। সো আমরা আসলে এটা করতে হবে, কিন্তু 71 মুখে তোলা যাবে না, এটা আওয়ামী লীগ তুলেছিল বলে এই ন্যারেটিভটাকে কন্টেস্ট করতে হবে, এটা সবচেয়ে জরুরি ব্যাপার। কারো কারো তো ভীষণ অন্ধকার অতীত আছে 71-এ, সে চাইবে এটাকে ভুলিয়ে দিতে, 24-এ সব আছে, আমরা 24-কে ভিত্তি করে যাব। আর বাকি যে 71 যে একটা লেগেসি আছে, একটা কন্টিনিউয়েশন অফ সেভারাল ফাইটস আছে, এগুলো আমি একমত। এবার আপনি যেটা বলছেন, এই যে সংকট যেটা হলো, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে তারা এই দাবিগুলো, মানে এটা সনদ সাইন করেও এই দাবিগুলো তারা চালিয়ে যেতে পারতেন। কেন বলি, সনদ সাইন মানে এই যেগুলোর সাথে আমি একমত প্রকাশ করছি, কিন্তু আমার আরও দাবি আছে। আমার দাবি হচ্ছে আমি এটাকে সিরিয়াসলি চাই যে এটার একটা লিগাল একটা ভিত্তি তৈরি হোক, সেটার আউটলাইন আমাদেরকে দেন বা নিদেন। পক্ষে আমি আদিবের সাথে এর আগে এই ইস্যুতে আরও 2টো টক শোতে ছিলাম, সেখানেও বলেছি, আবারও বলি, তারা যেতে পারতেন,
সিগনেচার যদি নাও করেন, গণফোরাম যেভাবে গেছে। গণফোরাম তো পরের দিন হ্যাঁ, কিন্তু এখন সংকটটা একটু অন্য জায়গায়, সেটা একটু আমি এই প্রশ্নটা এখানেও তুলে রাখি। গণভোট নিয়ে এখন তাদের যে শর্ত আছে, ঠিক আছে, লিগাল কিভাবে হবে সেটা আদেশ হবে। এই আদেশটা আবার ওনারা একটা নতুন ন্যারেটিভ সামনে এনেছে, এটা রাষ্ট্রপতি দেবেন না, এটা প্রধান উপদেষ্টা দেবেন, কিন্তু এটা রাষ্ট্রপতি দেওয়ার কথা। আচ্ছা, সরিয়ে রাখলাম। গণভোট ওনারা বলছে এটা খুবই বিভেদ তৈরি করার একটা তাদের শর্ত। সেটা হচ্ছে ওনারা বিভেদ তৈরি করার জন্য দিচ্ছেন তা বলছেন, এটা বিভেদ তৈরি করবে সেটা বলছি। ওনারা বলছেন এখন নোট অফ ডিসেন্ট ছাড়া যতগুলো সংস্কার ফাইনালি অ্যাগ্রিড হয়েছে সবগুলো গণভোটে যাবে, হ্যাঁ বা না। এখন বিএনপি তো 9টায় সম্ভবত নোট অফ ডিসেন্ট আছে। এখন বিএনপি এই গণভোটে কি ক্যাম্পেইন করবে বলেন তো? ওই 9টার বাইরে তো সব বিএনপি করছে। আমি টেকনিক্যালি ধরে নিলাম বিএনপি তো খুবই হার্ডকোর, মানে খুবই টাফ প্রতিবাদ আছে কয়েকটা ইস্যু নিয়ে, সেগুলো অনেকগুলোই লজিক্যাল বলে আমি মনে করি, কিন্তু বিএনপির অবস্থা তো অবস্থান সেটা নিয়েছে। এখন বিএনপি কি নায়ের দিকে আপনি বিএনপিকে ঠেলে দিতে চান যে বিএনপি এটা নায়ের ক্যাম্পেইন করুক, করে হেরে যাক, অথবা যদি না জিতে যায়, এই যে যাবতীয় আগে কতগুলো সংস্কার কমিশন, পরে ঐক্যমত্য কমিশন, এত আলোচনা সব কিন্তু শেষ হয়ে যায়। যদি কথার কথা হতেই পারে, তো বিএনপির ক্যাম্পেইন, বিএনপির যথেষ্ট ভোট আছে, জনগণকে বললো যে অত বোঝার দরকার, তুমি নায়ে সিল মারবা, নায়ে ভোট দিবা, এবং সাথে আরও আওয়ামী লীগ মাঠে নেমে যেতে পারে সে না ভোট দেওয়ার জন্য, বলছি আমরা, তাহলে পুরো সংস্কারটা শেষ হয়ে যায়। এই যে কতগুলো মানে দাবি তারা তুলছেন, আবারও একটু বলে রাখতে চাই, রাজনৈতিক দলগুলো যত দাবি তোলে সব যে তারা রিয়ালি মিন করেন সেটা হয়তো বা না, তারা হয়তো এটা বলতে চাপ তৈরি করেন, হয়তো ওদের অন্য কোনো উদ্দেশ্য আছে, তো সেগুলো একটু বোঝার ব্যাপার আছে। কিন্তু এনসিপি এই মুহূর্তে বেশ টাফ একটা অবস্থান নিচ্ছেন বলে আমি মনে করি, এটা একটু বেশি হচ্ছে টাফ। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে আওয়ামী লীগের এক ধরনের 71-এর বয়ান, এখন আবার 71-কে একবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এই জবাব দেবেন। সাথে একটু যুক্ত করতে চাই যে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলাপ হচ্ছিল, সংস্কার নিয়ে আলাপ হচ্ছিল, পুরো সংস্কারটা এক পর্যায়ে মানে শেষমেশ ভেস্তে যাওয়ার শঙ্কা। দুটো বিষয় আপনার মন্তব্য চাই দেব। ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে বিভিন্ন জনের ফল্ট লাইন আছে। পার্টিকুলারলি দেখেন যে আমাদের একটা মুক্তির লড়াই, 2টা দিবস আমরা কেন পালন করি? পৃথিবীতে কোন দেশের স্বাধীনতা আন্দোলনে 2টা দিবস জাতীয় দিবস হিসেবে পালন করা হয়? আমি অনেকগুলো হিস্ট্রি খুঁজে দিচ্ছি, জাহিদ ভাই হেল্প করতে পারেন। আমার একটা 26শে মার্চ আছে, আমার একটা 16ই ডিসেম্বর আছে। এই 2টা দিবস সার্টেনলি গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জাহিদ ভাই যেটা বলছে আমাদের পার্টির পক্ষ থেকে, এই জন্য এইটা আমরাই প্রজাতন্ত্র দিবস ঘোষণা করবার জন্য বহু বছর থেকে দাবি করছি, এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সবসময় স্টেটমেন্ট দেই। আমরা দেই 17ই এপ্রিলে, হ্যাঁ, মানে অফিশিয়ালি যেটা করা হয়েছে এবং আমাদের মাটিতে এসে করা হয়েছে, ওইটা হলো মানে ডিসিশন হয়েছে যে এটা ঘোষণা করা হবে 10 তারিখে। আমরা 17 তারিখটাকে অফিশিয়ালি বারবার বলেছি। 71-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে 17 তারিখ এপ্রিল মাসে সার্টেনলি। তাহলে কেন 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর আলাদা আলাদা দিবস পালন করা হয়? এবং দেখেন এই 2টা দিবসের মধ্যে কিন্তু বাংলাদেশের 2টা বৃহৎ পলিটিক্যাল পার্টির আলাদা ফ্যাসিনেশন আছে। বিএনপির পার্টিকুলার ফোকাস থাকে দেখবেন 26শে মার্চকে তুলে ধরবার জন্য। কেন? কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা করেছেন, অতএব তার এখানে স্টেক আছে। আবার দেখেন 16ই ডিসেম্বরে আওয়ামী লীগ মনে করে তার একটা স্টেক আছে, কারণ প্রবাসী সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং যৌথ বাহিনীর কমান্ডের কাছে পাকিস্তানি বাহিনী ফোর্স সারেন্ডার করেছে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ইতিহাসকে রিভাইজ করবার জায়গাতে তাহলে আমাদের মধ্যে এই তর্কটা কি কখনো আসবে কি না যে আসলে আমরা 71কে ঘিরে একটা জাতীয় দিবস পালন করব? কারণ দিন শেষে লড়াইটা কি? আমি 26 তারিখে যা চেয়েছি, শহীদ প্রেসিডেন্ট যেটা অ্যানাউন্স করেছেন, 16 তারিখে যেটা হয়েছে, অথবা যারা ভিন্ন ভিন্ন দিবসে বিজয় দিবস মনে করেন, এই সবগুলোর কালেকটিভ অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষাটা কি? আমি একটা রাষ্ট্র চাই, আমি একটা প্রজাতন্ত্র চাই, একটা রিপাবলিক চাই, যেটা আমার স্বাধীনতার ঘোষণাপত্রের আকাঙ্ক্ষাতে বলা ছিল যে আমি একটা ডেমোক্রেটিক রিপাবলিক চাই, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক এথোসের ভিত্তিতে রাষ্ট্র চলবে, সমাজ চলবে। সেটা হচ্ছে আমার আকাঙ্ক্ষার জায়গা। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমার আকাঙ্ক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ, না এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অনেকগুলো স্টেশন আমি পার হয়ে এসেছি সেটা আমার গুরুত্বপূর্ণ? আমার গন্তব্যটা বেশি গুরুত্বপূর্ণ, না যেই বাড়ির উপর দিয়ে আমার বাস, আমার লঞ্চ, আমার ট্রেন আসছে সেটা বেশি গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কোনটা পালন করব, কোন জায়গাটাকে আমি তুলে ধরব? এই জন্য দেখবেন যে আমাদের এই মুক্তিযুদ্ধের দলীয় খণ্ডিত ইতিহাসের মাঝখানে যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে রিপাবলিক হবার লড়াইটা।
এই জন্য প্রত্যেকবার যে আমার আজাদির লড়াইতে ফিরে আসতে হয়, আমার 90-এর ফর্মে ফিরে আসতে হয়, 111-এর ফর্মে ফিরে আসতে হয়, 24-এর ফর্মে ফিরে আসতে হয়, কারণটা কি? কারণ 71-এর মূল লড়াইটা যেখানে ছিল, এই লড়াইটা আমার 47-এর লড়াইয়ের কন্টিনিউশন। আমি সেদিনও লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটা রিপাবলিক চেয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্রটা আসলে কে বানিয়েছে? বানিয়েছে তো পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের মুসলমানরা এবং নিম্নবর্ণের হিন্দুরা মিলে, বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে। আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান বানায় নাই। তাহলে আমার তৈরি করা রাষ্ট্র 47-এ, সেটা কেন আমি 71-এ ছুঁড়ে ফেলে দিলাম? আমার 71-এর আকাঙ্ক্ষাটা বারবার কেন আমাকে নতুন করে রিভিউ করতে হয়, রিনিউ করতে হয়? এবং 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা স্টেশনকে যদি আপনি দেখেন, এইটা 71-এর সাথে জড়িত, এটা 47-এর সাথে জড়িত, এটা আমার প্রত্যেকটা আজাদির লড়াইয়ের সাথে জড়িত। 1757 বলেন, 93 বলেন, প্রত্যেকটা জায়গায় ছিল। অতএব সেই জায়গায় এই খণ্ডিত ইতিহাসের জায়গা থেকে একটা হোলসেল ইতিহাসে জাতিকে যেতে হবে। এবং এই কম্প্রিহেন্সিভ জায়গায় না যাওয়া পর্যন্ত আপনি যে ঐক্য অনৈক্যের আলাপ তুলছেন, সেটার মীমাংসা করা যাবে না। কারণ সমস্যাটা জুলাই সনদ দিয়ে শুরু হয় নাই। সমস্যাটা আমার আদি পাপ আছে, আমার জন্মের কিছু আদি পাপ আছে। সেই আদি পাপগুলোর একটা জায়গা হচ্ছে আমরা সবাই মিলে, পুরো জাতি মিলে কোনো ইউনাইটিং ফ্যাক্টর তৈরি করি নাই। যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, এমন কোনো জিনিস এই সোনার বাংলাতে নাই। আমরা কোনো বিষয় একমত না, শুধু এটাই হচ্ছে একমাত্র ঐক্যের জায়গা, যে আমরা কোনো বিষয় একমত না। অতএব সেই জায়গাতে আপনি যে দ্বিমতগুলো দেখছেন, এগুলোকে দেখতে এখন ভয় লাগে, এগুলোকে দেখতে অনৈক্য লাগে, এগুলোকে দেখলে মনে হচ্ছে আবার মনে হয় ভায়োলেন্স ফিরে আসতেছে, আবার মনে হয় নোয়াখালীর মতো করে বিএনপি জামাত মারামারি করবে, এইখানে ওইখানে করে আবার বড় বড় দলগুলো সহিংসতায় জড়ায়া যাবে, আবার শত শত মানুষ আগামী নির্বাচনকে কেন্দ্র করে খুন খারাপের শিকার হবে। এই প্রশ্নগুলো কেন আসতেছে? আমার ইতিহাসের যে আদি পাপগুলো, যেগুলো আমরা জাতি হিসাবে রাষ্ট্র আকারে অ্যাড্রেস করি নাই। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাড্রেস করলে কি কারোর অবদান ছোট করা হবে? যদি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি 17 তারিখে, তাহলে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোভাবে ছোট হয়ে যাবেন? সম্ভব প্র্যাকটিক্যালি? ইতিহাসের এত বড় অবদানকে কি নাই করে দেওয়া যাবে? শেখ মুজিবের কত দোষ আমরা আলোচনা করি, বাট 71-এর লড়াইটা তো শেখ মুজিবকে সামনে রেখে হয়েছে। চাইলেই কি শেখ মুজিবকে নাই করে দেওয়া যাবে? শেখ মুজিব বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচার। সে বাকশাল কায়েম করছে, সেই দেশটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে, এটা যেমন সত্য। এই শেখ মুজিব কিন্তু পাকিস্তান আমলে 13 বছর গণতন্ত্রে লড়াই করে জেল খাটছে। এই শেখ মুজিবকে সামনে রেখেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে অর্গানাইজ করা হয়েছে। আবার তাজউদ্দিনের কথা যেভাবে বলেছে, প্রবাসী সরকার কোথায় গঠিত হবে, এটা নিয়েও তখনকার যারা মুক্তিযুদ্ধের অর্গানাইজার ছিল তাদের ভিতর দ্বিমত ছিল। মাওলানা ভাসানী চেয়েছেন